আজ ভারতীয় কিষাণ সংঘর ব্যানারে আয়োজন করা হয়েছিল কৃষক সম্মেলন 2026 সুতাহাটার কোঅপারেটিভ সেন্টারের দ্বিতলে। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় কিষাণ সংঘের সভাপতি অমলেশ বক্সি, যিনি সদ্য রাজ্যপালের হাত থেকে, পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যপালের হাত থেকে বন্দে মাতরম পুরস্কার পেয়েছেন কৃষি, জৈব কৃষি এবং পুষ্টির উপরে কাজ করার জন্য। সেই সঙ্গে উপস্থিত আছেন প্রাক্তন সভাপতি ভারতীয় কিষাণ সংঘ ছবিলাল পাল, বিশিষ্ট সমাজসেবী, এবং উপস্থিত আছে দুধকুমার গুরি, উনিও এই সংগঠনের শুভানুধ্যায়ী। এপাশে উপস্থিত আছেন দীপ্তি রানী দাস, দীপ্তি দাস প্রাক্তন শিক্ষিকা, এবং আছেন রতন মণ্ডল, এক বিশিষ্ট কৃষক। তা আজকে এই যে সম্মেলন, আমি সভাপতি মহাশয়কে বলবো যে এই সম্মেলনের উদ্দেশ্যটা কি, যদি একটু সংক্ষেপে বলেন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য সুতাহাটা ব্লকের ন্যূনতম 2000 কৃষককে সংগঠিত করা এবং তাদের হাত ধরে জৈব কৃষিতে আনয়ন করা, দেশি গরু পালন, মৌমাছির চাষ এবং ভেষজ 2 রকম ফলের চাষ এবং 2 রকম ভেষজ চাষের জন্য আজকে এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে কতজন উপস্থিত হয়েছিল আজকে? আজকে সম্মেলনটা আমাদের কর্মকর্তা 20 জন। আচ্ছা, আর কে কে ছিলেন আজকের সম্মেলনে? ছিলেন রাজ্য সভাপতি অনিমেষ পাহাড়ি, আমাদের জৈব কৃষি বিষয়ক উপদেষ্টা দুধকুমার গিরি, ডানদিকে ছিলেন জেলের অফিসার তথা সমাজ কল্যাণ নিয়ে কাজ করছেন ছবিলাল পাল, পাশে রয়েছেন বিশিষ্ট শিক্ষিকা রানী সরকারি বাংলার বাংলা শিক্ষিকা দাস, পাশে রয়েছেন রতন মণ্ডল, বিশিষ্ট কৃষক, সঙ্গে রয়েছে আমাদের রেলের সংগঠনের সরোজ ঘোড়া এবং সকল মুদ্রাবাবু রয়েছেন আমাদের সাহায্যটা সব রকম কার্যের জন্য। আজকে সম্মেলনে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে কী বার্তা দিলেন আজকে? প্রথমে বার্তা দেওয়া হলো ন্যূনতম 2000 জন কৃষকের বা অকৃষক যাতে মেম্বার হন, যাতে খড়গপুর IIT গবেষকরা আমাদের যে যন্ত্রপাতি বা আধুনিক চিকিৎসা পদ্ধতিতে সাহায্য করতে পারেন, এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যাতে সাহায্য করতে পারেন, কেন্দ্রীয় মৎস্য বিজ্ঞানী যাতে সাহায্য করতে পারেন, এবং জৈব কৃষিটা যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি, ওই 6-7 মাস, আমরা 3 মাসের মধ্যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বার্তার জন্য আজকে সম্মেলন। আপনাদের সংগঠনের নাম এই যে ভারতীয় কিষাণ সংঘ, একটা শোনা যায় আপনাদের সংগঠনের একটা নামে যে এই সংগঠনটা কি কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো রাজনীতির যোগ আছে এর সঙ্গে? না, কোনোভাবেই রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই। এই কারণে আমরা এটা অরাজনৈতিক সংগঠন, যার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকেই আমরা আমন্ত্রণ করি, এবং সমস্ত ধরনের রাজনৈতিক দলের নেতাদেরও আমরা আমন্ত্রণ জানাই, তো সাধারণ মানুষকেও তা আমরা। হ্যাঁ, কিছু কিছু পক্ষ থেকে অভিযোগ উঠছে যে ভোটের সময় আপনারা হঠাৎ এই মিটিংটা আয়োজন করলেন কেন? সামনে পশ্চিমবঙ্গে ভোট, বিধানসভা। মুশকিল হচ্ছে সংঘ নামটা প্রোগ্রামে যখন উপস্থিত থেকে যান তখন তারা বুঝতে পারে না এটা সংঘ মানে RSS বা বিজেপি নয়, এটা কৃষকদেরই উন্নতির স্বার্থে এই ভারত কিষাণ সংঘ, যেটা ভারত সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত সংস্থা। আচ্ছা, আগামী দিনে আপনাদের সংগঠনের সাফল্য বা বিগত দিনে কি সাফল্য এসেছে কিছু, যে আপনার যে উদ্দেশ্য নিয়ে গঠন করেছে? আমরা অদ্ভুত ছাড়া পাচ্ছি, কারণ পরবর্তী জেনারেশন চাষের দিকে এগোবে না, কারণ কর্মহীন হয়ে পড়বে, কারণ বার্ধক্যজনিত হোক বা অসুস্থতা থাকার জন্য, এবং নূতন প্রজন্ম চাকরিমুখী, কৃষিকে ঘৃণা করছে, যার জন্য আমরা ইয়ং জেনারেশনকেও উদ্বুদ্ধ করবো এখান থেকেও চাকরি না করে ইনকামের রাস্তা পাওয়া যায়। প্রাক্তন সভাপতির প্রতি প্রশ্ন থাকবে, ছবিলাল বাবুর আছে যে আপনি তো প্রাক্তন সভাপতি ছিলেন, মানে আগের যে আপনি সংগঠন সামলেছেন, আগের সংগঠন বা এখনকার সংগঠনের মধ্যে পার্থক্য কী? পার্থক্য একটাই যে আমি অমলেশবাবুর চেয়েও ফিল্ডে অনেকটাই জনসংযোগ করেছি, এবং এই সুতাহাটা ব্লকের 6টা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জনপ্রতিনিধিকে বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা এই বিষয়টাকে একটু ধরুন। সেখানে দেখলাম যে সরকারের দান অনুদানগুলো পেয়ে অধিকাংশ কৃষক ঠিক শ্রমবিমুখ হয়ে পড়েছে, মানে তাদের নিজস্ব যে ইচ্ছা শক্তি সেই জায়গাটায় যেন তারা আগ্রহী নয়।
এবং তারা যেন খুব গর্ববোধ করে যে আমার বাবা ছিল সৃজনশীল বা সমশীল কৃষক, বিভিন্ন মেলাতে পুরস্কার পেত, আমি তার কুলাঙ্গার অশিক্ষিত মানে সন্তান, অলস হয়ে দরিদ্র কৃষক হয়ে দান অনুদান পাচ্ছি, এটাই যেন তার ভালো। তাহলে এই যে অবস্থা, এই যে ব্যবস্থা যেটা, এটা থেকে কতটা মুখ ফেরাতে পেরেছেন আপনি মুখ প্রাক্তন ফেরানো হিসাবে? বলতে- কতটা যে প্রচেষ্টা করেছেন তার সফলতা কতটা সফল হয়েছে? এবার প্র্যাকটিক্যালভাবে কিছু না করলেও যে আমরা দেখেছি যে কিছু কিছু কৃষক তার ব্যক্তিগত উদ্যোগে তার নিজের উঠানে তার সামর্থ্য মতো কিছু মানুষকে বুঝিয়েছি, সে তার মতো চলছে। যেহেতু আমরা সংঘবদ্ধ এবং সংকল্পবদ্ধ এখনও হতে পারিনি, সেখানে বেশ কিছু কৃষকরা এগিয়ে এসছে। আমরা আরও একজন কৃষককে তার বাড়িতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। উদাহরণ হিসাবে অনেক সময় আমরা অনেক কৃষককে দীপ্তি ম্যাডামের বাড়িতে তার যে কিছু ছোটো ছোটো প্রোগ্রাম থাকে, অন্নপূর্ণা মন্দিরে প্রোগ্রামের আসার সঙ্গে সঙ্গে এগ্রিকালচারগুলোকে দেখাই যে ম্যাডাম তার আগামী দিনে কি ভাবছেন, আবার কৃষির দিকে মানুষ মুখ ফেরাবে? অবশ্যই আপনাদের যে প্রচেষ্টা সফল হবে সংগঠনের? আমার মনে হয় যে একমাত্র কৃষিটাই বাঁচতে পারে, এবং কৃষিটাকে আমরা অনেক সময় একটু ছোট করে দেখছি। অনেক পিতাকে যখন বলছি যে তোমার ছেলেকে একটু এগ্রিকালচার নিয়ে পড়াও, সেগুলো আমার ছেলে আবার ওই কৃষি কাদা ঘাঁটবে, এই যে শুরুতেই তার একটা যে নিম্নগামী মন, আরে তার ছেলে কৃষি কাদা ঘাঁটবে, হঠাৎ কৃষি সেটাকে লেবার পরিবর্তন করা সম্ভব? অবশ্যই সম্ভব হবে, কিন্তু একার দ্বারা নয়। এটা একটা বৃহৎ সমষ্টিগত, আর অবশ্যই হবে। কেন? কারণ আমরা যারা আজকে প্রতিষ্ঠিত সবাই কিন্তু কৃষক পিতার সন্তান, হিন্দু পিতার সন্তান, সেখান থেকে লালিত হয়ে এই জায়গাটা। আমরা যদি সেই ভাবনাটা অতীতের আনি, আমরা যদি পাশ্চাত্যের মানে বিদেশি কালচারটাগুলোর থেকে একটু বেশিরভাগ অনুকরণ করছি, কিন্তু আমরা পিতামাতার যে পূর্বে সেটা তার আপনি আশা রাখছেন যে এই সংগঠন আগামী দিনে কৃষকদেরকে আবার কৃষিমুখী করবে? কৃষিমুখী করবে, সেটা কিন্তু তার নিজের যে অন্তর্নিহিত শক্তিটাকে জাগরিত করবে, কোনো দান অনুদান নয় কিন্তু। আর সরকার এটা চাইছে যে এদেরকে যতদিন সমবিমুখ রাখবো, তাহলে ওর উপরে ডিপেন্ড হবে। ভারত একটা কৃষি প্রধান দেশ, সেখানে আপনার যে বক্তব্য ধীরে ধীরে মানুষ কৃষি বিমুখ হচ্ছে, মানে এটাকে মানে কি বলা যাবে যে কৃষি প্রধান দেশ, কৃষির উপরে ভিত্তি করেই ভারতবর্ষের অর্থনীতি? ভিত্তি বলতে কৃষিটার যেমন লেবোরিয়াস আছে, মানে শ্রমদিবস যেটা দিতে হয়, ওই সঙ্গে একটা পরিবারে ধরুন 10টা সন্তান, তাহলে যে একবারে পড়ালেখা নেই ওটা করুক, আবার তার কোয়ালিফাইড যে সায়েন্সের উপরে সে কোয়ালিটি টেস্টে আসুক, আবার যে আরেকটু আছে সে অটোমোবাইলে জ্যাক ট্রান্সপোর্ট করে, যেগুলো এফপিওর মতো করে, এরকম বহু ভাবনা নিচ্ছে। কিন্তু সেটাকে আমাদের মনে হয় আগামী দিনে যে আমাদের ক্লাবপত্র যে অনুষ্ঠানগুলো হয়, আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছে ওদেরকে একটু ভরসা দিন যে আপনারা বিভিন্ন খেলাধুলা প্রাচীন মেথড বাদ দিয়ে এইরকম প্রোগ্রামগুলোকে সেমিনার হিসাবে করুন, কুইজ আকারে হোক বা বিভিন্ন আলোচনা সভায় এটাকে তুলে ধরুন। বর্তমানে দেখা যাচ্ছে কৃষকরা আত্মহত্যা করছে, আলু তাদের ফসল মানে আলু যে ফলেছে তা বিক্রি করতে না পেরে আত্মহত্যা করছে, আর আপনি বলছেন মানুষকে কৃষিতে ফেরাতে, মানে দুরকম হচ্ছে না? আত্মহত্যা করছে বলতে দেখুন, আজকে আমরা যেটাকে উৎপাদন করছি বা সংরক্ষণ করছি, সেটা তো সরকারের আমাদের উপস্থিত বুদ্ধি দিয়ে কিছু সময় আগে বিভিন্ন বক্তা যেটা বললো যে আপনার প্রেজেন্স মাইন্ড দিয়ে আপনি নিজের মতো করে সংরক্ষণগুলো করতে হবে। সরকার কতটা দিচ্ছে, তাতে কতটা সাফল্য আসবে? সাফল্য আমার ক্ষুদ্র করে হলেও আজকেই ধরুন এখানে আশাতীত আমরা অনেক বেশি, কিন্তু 20 জন তো প্রেজেন্ট হয়েছে, একবারে তো বিমুখ হইনি, নীল হইনি আমরা। মানে মানুষকে উপস্থিত করাটাই লক্ষ্য, না মানুষের মধ্যে মানসিকতা তৈরি করাটা? মানসিকতা তৈরি করা, এটা তো আমরা প্রথম এখানে আমাদের একটা মন্দির দরকার, জনসংযোগ করতে গেলে। হ্যাঁ, নিশ্চয়ই মানুষরা কর্তব্য জানতে গেলে অনেকে হয়তো এটা সুযোগ দেবেন। আমরা আশাবাদী যে দেরিতে হলেও আমরা অন্তত এই ব্রতটা নিতে পেরেছি। ম্যাডাম, আপনি কি বলবেন? কৃষকরা আত্মহত্যা করছে আলু, তাদের মানে ফসল আলু বিক্রি করতে না পেরে, সেক্ষেত্রে সংরক্ষণ সরকার থেকে সংরক্ষণ করার যে পরিকল্পনার অভাব, আমরা সম্মিলিতভাবে যদি আমরা প্রতিবাদ করি যে আমাদের কৃষকদের জন্য তাদের যে কৃষিজ সম্পদকে সংরক্ষণের জন্য ব্যবস্থা নিতেই হবে, তার জন্য আমাদের উচিত আমরা একটা যেন শক্তি গড়ে উঠি। আমরা যদি একটা শক্তি একসঙ্গে মিলিত হয়ে বড় শক্তি গড়ে উঠি,
তবে একটা শক্তির সঙ্গে সেই জনশক্তি তখন সরকারের উপরে যে দাবি করবে সরকার তখন সেটা শুনবে। অভিযোগ উঠছে যে কৃষক ভাবে কখনো শুনবে না। অভিযোগ উঠেছে যে সরকারের অধীনে থেকেও অনেক চাষিরা তারা আত্মহত্যা করছে। তাহলে কেন? কারণ এটা তার কৃষিজ সম্পদকে সংরক্ষণ করতে পারছে না। আলু রাস্তায় ফেলে দিতে হচ্ছে, তার একটা কারণ হিমঘরে জায়গা পাচ্ছে না। সেখানে অভিযোগ আছে মধ্য ফড়েরা হিমঘর দখল করে বসে আছে, আরো বাড়াতে হবে এটা। এই কিন্তু সংখ্যাকে সরকার- চাষিরা দাম পাচ্ছে না, ফড়েরা দাম পাচ্ছে, ওই তো মধ্যবর্তী মধ্যস্বত্বভোগী। সেটা নিয়ে কি বলবেন? মধ্যস্বত্বভোগীরাই তো সব জায়গাতেই তো তাহলে সেটা কিভাবে দূর করা যাবে? এটা দূর করা যাবে যদি এই সংখ্যাটা আরো বাড়াতে হবে এবং আমাদেরকেও একটু সতর্ক থাকা হতে হবে, সজাগ হতে হবে। সেক্ষেত্রে আজকের যে এই ভারতীয় কিষাণ সংঘ, তাদের কি কোনো ভূমিকা আছে? হ্যাঁ, অবশ্যই। সবে আজকে যেন এখানে শুধু আটার মধ্যে যেন একটা সৃষ্টি হল। এই সৃষ্টি যখন ডালপালায় শাখা প্রশাখায় যখন আরও বড় হয়ে উঠবে, তাদের দৃষ্টি আরও বেশি প্রসারিত হবে এবং তারা অনেক কিছু তারা পরিকল্পনা নিতে পারবে। আমাদের বাড়িতে একটা কাজ করা ছেলে সে এসে বলছে, আমি যখন বলছি যে রান্নাঘর একটা করবো, কারণ এখন মানে উনুনে রান্না করাটাই সে তখন আমাকে বলেছিল যে আমি জানি লোক নিচ থেকে উপরে উঠে, তোমাদের দেখছি উপর থেকে নিচে নামছো বলে ফেলল। কিন্তু তার কয়েকদিন পরে গ্যাসের এই সমস্যা হলো। তাকে তখন বললাম, বাচ্চা নন, এবার কি করবে? সব কিছু যেগুলো আমাদের প্রাচীন যা সংস্কৃতি প্রাচীন সেইটাকে অবলম্বন করো। মানসিকতার পরিবর্তন। হ্যাঁ, তুমি ওই সব বাইরের জিনিস দেখে একদম চকমকে জিনিস দেখে খুব লোভী হয়ে মেয়েরা উজ্জ্বলা কি সমস্ত পাচ্ছে না। ও কিনই আসবো, কৃষকরা আত্মহত্যা করছে। আপনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় কিষাণ সংঘের সভাপতি, এই বিষয়ে কি বলবেন কৃষকদের আত্মহত্যা প্রসঙ্গে? প্রতিটি ব্লকে দুটি আপনি মানুষকে চাষে উৎসাহিত করছেন, কিন্তু মানুষ চাষ করে তার ফসলের দাম পাচ্ছে না, তার জন্য তাদেরকে আত্মহত্যা করতে হচ্ছে। তাহলে তাই সেই বাড়ির ছেলে আর কি চাষের প্রতি মুখ ফেরাবে? আমি প্রফেশন থেকে সরে এসে, আমার শিক্ষকতা প্রফেশন থেকে প্রায় সরে এসে কৃষিতে নিজেকে নিমগ্ন করেছি দীর্ঘ 10 বছর। আমি বুঝি কৃষকরা 3টি কারণে মার খায়। সেই জায়গাটাই আমি পূর্ব মেদিনীপুর জেলার 23টি ব্লকে আঘাত করব। প্রতিটি ব্লকে 4-5 জন কর্মকর্তাকে নিয়ে। প্রথম নম্বর, চাষি যাতে সারের ব্যাপারে নিজে স্বয়ং স্বনির্ভর হয়, ওষুধ দোকানের উপর নির্ভর না হয়, নাম্বার 1। নাম্বার 2, চাষিকে ডিরেক্ট সেলিং মার্কেটিং করা। কীভাবে? ধরো শসা বা আলু কোনো করেকে দেবো না। আমি আলু চাষ করার আগে আমার যদি 5 কুইন্টাল আলু হয়, আমি 200 জন লোকের ফোন নাম্বার নেব। 200 জন লোকের ফোন নাম্বার নেব যাদের আলু নেই, আমি তাদের বাড়িতে সরাসরি পৌঁছাবো। আমি এটার সামনে থেকে লড়াইটা করব এভাবে। আমি শসা আমার 2 কুইন্টাল, আমার 100 জনের ফোন নাম্বার নেব, হয় মাঠে আসো। কিন্তু আপনার লড়াইটা কি টিকবে? ফড়েদের আপনার বিরুদ্ধে ফড়েরা লাগবে, তাদের সঙ্গে কতটা লড়াই করতে পারবেন? ক্ষুদিরাম বসুর দেশ, এটা মাতঙ্গনের দেশ। আমাকে বহু হুমকির মুখে পড়তে হয়েছে বিভিন্ন সার ওষুধ কোম্পানির। আমি নিজেকে আত্মনিয়োজিত এবং আত্মবিসর্জন দিতে চাই এই ভয়ঙ্কর লড়াইয়ের জন্য। এবং আমার লক্ষ্য ফার্স্ট 5 জৈব ব্লক করা, তারপর আস্তে আস্তে পূর্ব মেদিনীপুরকে টোটাল জৈব জেলা তৈরি করা এবং কৃষকরা যাতে ডিরেক্ট সেলিং মার্কেটিংয়ের মাধ্যমে যাতে হয়। ভয়ঙ্কর লড়াই। এবং আমি চাষিদেরকে মার্কেট আগে শিখাবো, উৎপাদন করার আগে মার্কেটের ট্রেনিং নিন। লজ্জা ছেড়ে লোকের ঘরে ঘরে পৌঁছান, মিডিল ম্যানের কাছে যাবেন না। আমি যেখানে বাজারে 5 টাকা টমেটোর দাম আমি 50 টাকা বিক্রি করেছি। আমার বাবা চিকিৎসক, আমি একসময় সরকারি কলেজে ডাক্তারি পড়তাম। আমি সেই জায়গাটাই চাষ করে বুঝতে পারলাম 5 টাকার টমেটো 50 টাকাতেও বিক্রি করা যায়, আমি যদি সরাসরি মাঠ থেকে লোকের বাড়িতে পৌঁছানো যায়। সেটা কি আগামী দিনে সম্ভব? এটা অলিক স্বপ্ন নয় তো? ভয়ঙ্কর লড়াই, এবং লড়াই আমি জিতবই। কেন? ক্ষুদিরামের দেশ, জানি আমার যে কোনো সময় প্রাণহানি হতে পারে। কেন? রাসায়নিক সার ওষুধ দোকানির স্বার্থে আঘাত লাগতে পারে, ফড়েদের আঘাত লাগতে পারে, কিন্তু এই লড়াইটা কিন্তু আমার জারি চলবে যতক্ষণ প্রাণ। কিন্তু আপনি জৈব সার ব্যবহার করতে বলছেন, এত রাসায়নিক সারের যারা দোকানদার আছেন তাদের জীবিকা উপর যদি টান পড়ে, সেটা নিয়ে কী ভাবছেন? কোথায় যাবে আমার জানার দরকার নেই, কারণ কৃষি বিজ্ঞানীরা বারবার জানাচ্ছে
রাসায়নিক সার ব্যবহার করার জন্য মাটির উর্বরতা নষ্ট। কৃষি বিজ্ঞানীরাই জানাচ্ছেন যে ডিএপি ইউরিয়া 15-16 দিন 20 দিন পর আস্তে আস্তে মাটি লিচিং করার জন্য ভূগর্ভস্থ জলে মিশছে, যার জন্য জল দূষিত হয়ে পড়ছে। মাসকুড়ায় যে চাষিরা কুমড়া লঙ্কা চাষ করতো, বিক্রি করতো, এখন তারা কিনে খায়, কারণ ঘাস মারা ওষুধ, অতিরিক্ত সার দেওয়া। আজ মাসকুড়ার চাষিরা কাঁদছে, কারণ কুমড়া লঙ্কার হচ্ছে না। সার ওষুধ কোম্পানি তুমি কোটি কোটি টাকা মুনাফা লুটবে, চাষি কাঁদবে, সেটা আমি হতে দেব না। ক্ষুদিরাম বসু যেমন লড়াই করে প্রাণ দিয়েছে, আমি জৈব কৃষির জন্য ভয়ঙ্কর লড়াই। আজকে কতটা সাড়া পেলেন যারা উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে? আগে ফার্স্ট প্রত্যেকটা ব্লকে কৃষকদের একত্রিত করা, কারণ ওই কলকারখানায়, হসপিটালে টমেটো, বেগুন, পটল চাষ হয় না, হয় মাটিতে। এটা সাধারণ সত্যটা। আপনি যে কলকারখানার বিষয়টা আনলেন, হ্যাঁ, আমাদের রাজ্যে এখন অভিযোগ উঠে যে শিল্প না থাকার জন্য অনেকেই বেকার, আমি শিল্পের আর আপনি সেখানে শিল্পর কথা এই কারণে বললাম, শিল্পর জায়গায় থাকবে, কৃষির জায়গায় থাকবে। আমি শিল্পের বিরুদ্ধে বলিনি, প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষ এখন পরিশ্রম বিমুখ। 7-8 হাজার টাকা, 10,000 টাকার জন্য কলকারখানায় কাজে যুক্ত হচ্ছে, কিন্তু ওই টাকা এখন সংসার চলবে না। আমি চাচ্ছি কৃষক, সাধারণ মানুষ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ছোট কিচেন গার্ডেন যেন থাকে, ছোট পুকুর যেন থাকে, কারণ ওই যে কায়িক পরিশ্রম, মাটি কুপানো, এগুলো লাগানো, এতে শারীরিক ব্যায়ামেরও কসরত হবে, খালি পায়ে কোপালে আর্থিংটাও ভালো হবে, শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, স্বনির্ভর হতে বলছেন। স্বনির্ভর। অর্থাৎ একটা ইঞ্জিনিয়ারও জানে পটল গাছ এইরকম, পটল এইভাবে করা যায়, একটা ডাক্তারও জানে লঙ্কা, বেগুন, টমেটো এগুলো চাষ করতে হয়, তাহলে তার অবসর সময়টাও কাটবে এবং জৈব শরীরটা ঘরেও তৈরি করবে। থাকবে। আমি চিকিৎসক ফ্যামিলিতে মানুষের, আমি একসময় সরকারি কলেজ ডাক্তারি পড়তাম। আমি যদি প্রতিদিন ঘুম থেকে হলুদ, থানকুনি, নিম পাতা খেতে পারি, আপনারা কেন খাবেন? আমি যদি কাঁচা আঠা বেল যদি খেতে পারি, মানুষকে সুস্থ থাকার জন্য আপনি আহ্বান করছেন যে আপনার যে মানে যে ভেষজ যে জিনিসগুলো এগুলো ব্যবহার করতে বলছেন। আপনি কি স্লোগান আকারে এটাই দিতে চাইছেন? ইমার্জেন্সি ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক, কিন্তু সেগুলো রোগ নয়। ক্যান্সার, টিউমার, ডায়াবেটিস এগুলো মোটেই রোগ নয়। এই বিষয়ে যদি স্লোগান লিখতে হয়, বিভিন্ন ওই জন্য বর্তমান যুগে বাঁচতে গেলে আদর্শ জায়গায় তাকেই বলবো। সর্বশেষে যেটা বলছি, একটা 5-6 ডিসিমল জায়গায় ঘর নয়, একটা যেন ছোট্ট পুকুর থাকে, 1, 2, ন্যূনতম একটা যেন ছোট দেশি গরু থাকে, 3, একটা যেন মৌমাছি সহ বাক্স থাকে, 4, ন্যূনতম 20 রকম ফলের গাছ, আর 5, ন্যূনতম 20 রকম যেন ভেষজ গাছ থাকে। তবেই আমি সুস্থভাবে বাঁচতে পারবো। নাহলে নেতাজি ডাক দিয়েছিলেন দিল্লি চলো, আমরা নাহলে ডাক দেবো ভেলোর চলো, ভুবনেশ্বর চলো, কটক চলো, তবেই তো চিকিৎসা। 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা খরচ করবো, তবেই তো চিকিৎসা। হলো থাকবো নি, ওরা জড়িবুটি, কিন্তু প্যান 40 দাও, কপ করে খাবো। কিন্তু থানকুনি, হলো, নিপাতা বললে ওগুলো স্বাদ ভালো লাগে না, বমি হয়ে যাবে। বিশিষ্ট কৃষক আজকে উপস্থিত হলেন, আজকে যে এই সম্মেলন, কি মনে হচ্ছে বা কি আপনার অনুভূতি কি? অনুভূতি বলতে কৃষক সত্যি ভারতবর্ষের সমস্যায় রয়েছে। আমি নিজে কৃষির ফ্যামিলির ছেলে বলে বলছি যে কৃষক যে লাভের আশায় যে পরিশ্রম করে সেই অনুযায়ী কিন্তু সেই দামে ফসল বিক্রি করতে পারে না। ফসলের যে লভ্যাংশ সেটা মধ্যস্থতাকারীটাই বারবার নিয়ে চলে যায়। কৃষকের কিন্তু সেইভাবে স্বার্থসিদ্ধি হয়নি। তো কৃষক যেরকম বা কৃষি পরিবার তারা যেরকম কৃষিকাজের সাথে যুক্ত থাকবে, সেরকম কিন্তু কৃষক পরিবারের সন্তানকে বা কৃষককেও বিকল্প রোজগারের মাধ্যমেও কিন্তু তাদেরকে যেতে হবে। কারণ কৃষির মাধ্যমে আমরা শুধু পশ্চিমবাংলা নয়, সমস্ত ভারতবর্ষ জুড়েই দেখছি যে শুধু আর পশ্চিমবাংলার কৃষক আত্মহত্যা করছে কি মধ্যপ্রদেশ বা অন্য জায়গায় কৃষক আত্মহত্যা করছে না, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু কৃষক আত্মহত্যাটা আছে। তো কেবলমাত্র কৃষির উপরে নির্ভর করে সংসার চালানোটা বর্তমান সময় সম্ভব নয়। কৃষিকাজও থাকবে, তার সাথে সাথে কৃষক এবং কৃষক পরিবারের ছেলেদেরকে অন্য দিক থেকে তাদেরকেও কিছু এক্সপার্ট হতে হবে। তারা বিকল্প রোজগারের রাস্তা অবশ্যই খুঁজবে এবং তার সাথে সাথে রাসায়নিক কৃষি ছেড়ে তারা যদি জৈব কৃষির দিকে ফিরতে পারে, তারা যদি সেই প্রাচীনকালের মতন পাকা পচা সার
বা বাড়ির ফেলে দেওয়া জিনিস, গরুর গোবর, গোমূত্র বা বিভিন্ন যে এগ্রিকালচার ওয়েস্ট যেরকম খড়, হ্যাঁ, সবজি খোসা, এগুলোকে পচিয়ে সার তৈরি করে তার খামারে ব্যবহার করতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই একটা ভালো ফল দেখতে পাবে এবং তার ইনপুট কস্ট কমবে, আউটপুট কস্টটা বাড়বে। এবং আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি। আমরা প্রায়ই শুনি প্রত্যেক রাজনৈতিক দল কৃষক নিয়েই বেশি কথা বলেন। বছরের পর বছর ভোট আসে, ভোট যায়, প্রত্যেকেই কৃষকের কথা বলেন, ভোট এলেই কৃষকের কথা ওঠে। কিন্তু ভোট চলে গেলে যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, কিন্তু কৃষকের অবস্থা যেই তিমিরে সেই তিমিরেই থেকে যায়। কি বলবেন? এটা তো দেখুন, রাজনৈতিক দল যে যেরকম আসে সে সেরকমভাবে প্রতিশ্রুতি দিতে থাকে, কৃষককেও প্রতিশ্রুতি দিতে থাকে, শ্রমিককেও প্রতিশ্রুতি দিতে থাকে, জনগণকেও প্রতিশ্রুতি দিতে থাকে। সবচেয়ে বেশি বঞ্চিত হয় কৃষক। হ্যাঁ, প্রতিশ্রুতি তাদেরকে আত্মহত্যা করতে হয়, তাদের ফসল মানে মানুষকেই দেয়, কিন্তু একটা ক্ষতিগ্রস্ততা কৃষকরা, কারণ আমার ভারতবর্ষের বেশিরভাগ লোকই যেহেতু কৃষি নির্ভর, সেই হেতু ক্ষতিগ্রস্তের পরিমাণটাও কিন্তু তাদেরকে বেশি গ্রহণ করতে হয়। তো আমি সেজন্য প্রথমেই বলেছি যে বংশ পরম্পরায় কৃষক তো কৃষিকাজ আমি থাকতে পারবো না, কারণ আমাকে তো সারাদিনের আমাকে খাওয়া পড়া খেয়ে বাঁচতে হবে। তো কৃষক আমাকে কৃষিকাজ করতেই হবে, কিন্তু আমাকে পদ্ধতিগতভাবে চেঞ্জ করতে হবে। যেরকম আমি রাসায়নিকের বিকল্প আমি জৈব খুঁজব, এবং জৈবের সাথে সাথে যেটা খুঁজবো যে আমি মিশ্র চাষের দিকে এগোবো। অর্থাৎ আমার কৃষি ফ্যামিলিতে আমি একটা ফসলের প্রচুর পরিমাণে চাষ না করে আমি মিশ্র ফসলের চাষ করবো, যাতে করে আমি বিভিন্ন ধরনের ফসল বিক্রি করে আমি বিভিন্নভাবে আমি মুনাফাটা অর্জন করতে পারি। এবং জৈব কৃষির আরেকটা ভালো ফল হলো যে জৈব কৃষিতে চাষ করা ফলগুলোকে আমরা কিন্তু অনেক সময় ধরে সংরক্ষণও করতে পারি। এবং কৃষক যদি সাধারণভাবে একত্রিত হয়, তাহলে কিন্তু আমরা দেখেছি যে বিদেশের বাজারে শুকনো সবজি বা সবজির গুঁড়ো সেটা কিন্তু বিক্রি হয়। মানে ধরুন টমেটো বা মানে আপনি বলছেন কৃষকদের হতাশ হওয়ার কারণ নেই, শুধু একটু উপস্থিত বুদ্ধি, সংগঠিত মানে ফসলটাকে নিজেই সংরক্ষণ করা যায়। এবং বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নলেজ, যেরকম আইআইটি বা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে বা এবং কৃষি গবেষণাগারের যে নলেজগুলো, সেই নলেজগুলো কৃষকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের তারা প্রসেসিং জিনিসও করতে পারে, ফুড পিকিলস তৈরি করতে পারে। এই বিষয়ে কি কৃষকদের আগামী দিনে সংগঠনের পক্ষ থেকে সচেতন করার কোনো পরিকল্পনা আছে? এটা অনেক জায়গাতেই, যেরকম কিষাণ সংঘের পক্ষ থেকে দুধের খামার বা দুধ টেস্টিং ইউনিট করে দেওয়া হয়েছে, অন্যান্য জায়গাতে যেরকম ফুড প্রসেসিং ইউনিট করে দেওয়া হয়েছে, এবং প্রশিক্ষণের একটু আগে যেরকম সভাপতি মশাই বললেন যে সয়েল টেস্টিংয়ের জন্য এইচএস পাস হতে, মানে ভারতীয় কিষাণ সংঘ কি এই বিষয়ে উদ্যোগ নেবে আগামী দিনে, আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা যেহেতু ভারত সরকারের রেজিস্ট্রেশন একটি সংস্থা, স্বয়ংশাসিত, এবং বৃহৎ আকারে সারা দেশ জুড়ে কাজ রয়েছে, এই ধরনের সংগঠনের পক্ষে কিন্তু এই ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া যথেষ্ট পক্ষে সম্ভব এবং কার্যকর করে। ঠিক আছে।